আচ্ছা আমি একবার ফার্স্ট থেকে রিক্যাপ করছি, দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট a borrower from microfinance company, বারবার বলেছি কোশ্চেন তোমরা দেখবে কি আছে এখানে, নট কারেক্ট। about a borrower from microfinance company is not correct. Option not correct. The borrower should not have annual income beyond a limit. Right or wrong? Right. আমরা জানি বর্তমানে less than annual income of a household ম্যাক্সিমাম কত হতে হবে? মাইক্রোফাইন্যান্স তো কাদের জন্য? লো ইনকাম হাউসহোল্ডের জন্য। লো ইনকাম হাউসহোল্ড, সেখানে অ্যানুয়াল ইনকাম ম্যাক্সিমাম কত বলা আছে অ্যাট প্রেজেন্ট? আপ টু 3 lakhs। আপ টু 3 lakhs। তার মানে স্টেটমেন্ট রাইট। The borrower should not seek loan amount beyond a limit. একটা লিমিটের বেশি বড়োয়ার কখনো লোন পেতে পারে না, ঠিক না বল? রাইট। আমি বলেছিলাম আগে যে অ্যামাউন্টগুলো মনে রাখবে, কিন্তু যদি ঘুরে অ্যামাউন্টটা দিয়ে দেয় আবার। আমি কি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডেট বড় লোন ক্যাপ লোন সেটা কত হবে? 2 lakh। একটা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডের ডেট ক্যাপ ম্যাক্সিমাম কত হবে? 2 lakh অ্যাজ মাইক্রোফাইন্যান্স বরোয়ার, একটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। আর যদি স্বনির্ভর গোষ্ঠীর ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি হয়, স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপের যদি যারা বেনিফিশিয়ারি, তাদের ইন্ডিভিজুয়াল লোন অ্যামাউন্ট ম্যাক্সিমাম কত হবে? 1.25 lakh সেলফ হেল্প গ্রুপ ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি। আর সেলফ হেল্প গ্রুপ যার ম্যাক্সিমাম মেম্বার যদি 20 হয়, না ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কত হবে? 15 lakh। তার মানে সেকেন্ড স্টেটমেন্ট অলসো ট্রু। দ্য বরোয়ার শুড নট রিফিউজ টু অফার কোলাটারাল। বলছে বড়োয়াকে কোলাটারাল রিফিউজ করা যাবে না, মানে কোলাটারাল এগেনস্টে লোন নিতে হবে। মাইক্রোফাইন্যান্স কনসেপ্টটা হচ্ছে কি? মাইক্রোফাইন্যান্স মানে হচ্ছে কোলাটারাল ফ্রি লোন। মাইক্রোফাইন্যান্স মানেই হচ্ছে কোলাটারাল ফ্রি লোন, all collateral free loan to low income households up to annual income of rupees 3 lakhs treated as microfinance। তার মানে কোলাটারাল অফার করা মানে সেটাকে কিন্তু আর মাইক্রোফাইন্যান্স বলা যাবে না। মাইক্রোফাইন্যান্স মিনস কোলাটারাল ফ্রি লোন। তার মানে দিস ইজ নট ট্রু, নট কারেক্ট। borrower should not refuse to pay any rate of interest offer। যে ইন্টারেস্ট অফার করা হবে সেই ইন্টারেস্ট বড়োয়ারকে পে করতেই হবে, রাইট। কিন্তু সেখানে আরবিআই গাইডলাইন্স কি আছে? আরবিআই গাইডলাইন্স কি বলে? সুদ ইন্টারেস্ট যেন গলা কাটা না হয়। মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন ঠিক আছে ইন্টারেস্ট ঠিক করবে, কিন্তু ইন্টারেস্টটা কি হতে হবে? অ্যাকসেপ্টেবল হোনা চাইয়ে, নট এক্সরবিটেন্ট। ইন্টারেস্ট যেন এক্সরবিটেন্ট না হয়, হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করা যাবে না, সেটা বলা আছে। তারপরে নট কারেক্ট বলেছে, তাহলে অ্যান্সার কি হলো আমাদের? অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাইন্যান্সিয়াল মেজার্স taken by RBI to control credit in the Indian economy include financial measures
taken by RBI to control credit. ঠিক আছে, তাহলে নাম্বার ওয়ানে কি আছে? ওপেন মার্কেট অপারেশন, রাইট অর রং? রাইট। মার্কেটে ক্রেডিট কন্ট্রোল করতে পারবে, কনজিউমার কন্ট্রোল করা যায়। আচ্ছা, নাম্বার টুতে কি আছে? ক্রেডিট রেশনিং, ইয়েস। সরকার ঋণের আরবিআই কি করতে পারে? পার্টিকুলার লোনের ক্ষেত্রে লোন অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট আরবিআই কি করতে পারে? ফিক্সড করে দিতে পারে, যার বেশি ব্যাংক চাইলেও কখনো লোন দিতে পারবে না। রাইট। লিগ্যাল রিজার্ভ রেশিওস, লিগ্যাল রিজার্ভ রেশিওর সাহায্যে মার্কেটে ক্রেডিট কন্ট্রোল করা যায়, ইয়েস অর নো? লিগ্যাল রিজার্ভ রেশিও মিনস সিআরআর আর এসএলআর দুটোই যদি বাড়িয়ে দেওয়া হয়, মার্কেটে মানি সাপ্লাই কি হবে? কমে যাবে। ব্যাংকগুলো ঋণ দেওয়ার পরিমাণটা কি হবে? রেস্ট্রিক্টেড হবে, কমে যাবে। কনজিউমার ক্রেডিট রেগুলেশন, measures taken by RBI, taken by RBI. Consumers credit regulation, RBI পারে কনজিউমার ক্রেডিটকে রেগুলেট করতে পারে, ইয়েস অর নো? বলবো ইয়েস। RBI can set rules and regulation regarding consumer loans, such as interest rate, যে কনজিউমার লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট 8% হতে পারে, অথবা আমরা বলতে পারি ম্যাক্সিমাম লোন অ্যামাউন্টও আরবিআই কনজিউমার লোনের ক্ষেত্রে ফিক্সড করে দিতে পারে। কনজিউমার লোনের ক্ষেত্রে আরবিআই কি করতে পারে? লোন অ্যামাউন্টও ফিক্সড করতে পারে। তারপরে কনজিউমার ক্রেডিট রেগুলেশনস, সেটাও আরবিআই করতে পারে। তার মানে 1, 2, 3 and 4 অল আর রাইট। এবার আমরা অপশন দেখি একটু, তাহলে অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার কি হচ্ছে? অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পুরো লজিকের উপর বেস করে আছে, পুরো একবারে বলছে হুইচ অফ দ্য ফলোইং পলিসিজ হেল্প টু রেইজ ইন্টারেস্ট রেট unambiguously and thereby ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে লিড টু অ্যাপ্রিসিয়েশন অফ কারেন্সি, বলছে এক্সপানশনারি ফিসকাল অ্যান্ড মানিটারি পলিসি। এক্সপানশনারি ফিসকাল পলিসি মানে রিলেটেড টু দ্য গভর্নমেন্ট। তাহলে এক্সপানশনারি ফিসকাল পলিসি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং কি হবে? এক্সপেনশনারি মানে মার্কেটে কি হবে? আলটিমেট মানি সাপ্লাই বাড়বে। সরকার লক্ষ্য কি হবে? মার্কেটে মানি সাপ্লাই বাড়ানো, যাতে করে ইকোনমিক অ্যাক্টিভিটিস বুস্ট করে, অ্যাক্সিলারেট করে। তারপরে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে, সরকার ট্যাক্স কাট করতে পারে। সরকার কি করতে পারে? ট্যাক্সে কাট করতে পারে সরকার, তাই তো? তারপরে তখন মার্কেটে, তাহলে এক্সপেনশনারি ফিসকাল পলিসির এগেনস্টে মার্কেটে মানি সাপ্লাই কি হবে? বৃদ্ধি পাবে। মানি সাপ্লাই যদি বাড়ে, তার মানে লোনের অ্যাভেলেবল লোন মার্কেটে কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে মানি সাপ্লাই বাড়লে ইন্টারেস্ট রেট, লোনের ইন্টারেস্ট কমবে না বাড়বে? কমবে, কারণ মানে লোনেবল ফান্ড, লোন দেওয়ার জন্য অর্থের যোগান যদি মার্কেটে বৃদ্ধি পায়, স্বভাবতই ইন্টারেস্ট কমবে। আর ইন্টারেস্ট কমা মানে ওখানে বলছে ইনক্রিজ ইন ইন্টারেস্ট, তার মানে এটা হচ্ছে না। এক্সপানশনারি মানিটারি পলিসি, মানিটারি মানে আরবিআই মেজার্স রিলেটেড টু আরবিআই। মানিটারি এক্সপানশনারি মানিটারি মেজার্স মানে মার্কেট আরবিআই কি করবে? তার যে রেটগুলো আছে সেগুলো সে রিডিউস করতে পারে, বা রিজার্ভ রেশিওগুলোকে রিডিউস করতে পারে, যাতে করে ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের যোগান বৃদ্ধি পায়। ব্যাংকগুলোর কাছে যদি নগদ অর্থের যোগান বৃদ্ধি পায়, আগের থেকে যদি লিকুইড মানি ইনক্রিজ করে, বা ব্যাংকগুলোর যদি আরবিআই যদি রেটগুলোকে যদি কমায়, অ্যাজ এ এক্সপানশনারি মানিটারি পলিসি আরবিআই যদি রেপো রেট কমায়, বা লাফের রেট ইন্টারেস্ট যদি কমে,
তাহলে ব্যাংকগুলো আগের থেকে কম সুদের হারে আরবিআই এর কাছ থেকে লোন নিতে পারবে। ব্যাংক যদি কম সুদের হারে লোন নেয় আরবিআই এর কাছ থেকে, সেম লোন যখন ব্যাংকগুলো মার্কেটে ক্রেডিট ক্রিয়েট করবে, সেম লোন যখন মার্কেটে দেবে, ব্যাংক লোনের ইন্টারেস্ট কি হবে? আগের থেকে কমবে। তার মানে এক্সপেনশনারি ফিসকাল এন্ড মনিটারি পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট রেট ইকোনমিতে বাড়ছে না, বরং কি হচ্ছে? ইন্টারেস্ট রেট কি হবে? কমবে। কন্ট্রাকশনারি ফিসকাল তার মানে আরবিআই গভর্নমেন্ট এমন মেজার্স নেবে যাতে করে মার্কেটে মানি সাপ্লাই যেন কমে। তার মানে গভর্নমেন্ট স্পেন্ডিং কি হবে? কমবে। তারপরে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির এগেইনস্টে মার্কেটে কি হবে? মানি সাপ্লাই কমবে। মানি সাপ্লাই যদি কমে, তার মানে মার্কেটে অর্থের মানি সাপ্লাই যদি ফল করে, তাহলে তার ডিমান্ড কি হবে? মানে স্যার তার প্রাইস কি হবে? প্রাইসটা বাড়বে। কন্ট্রাকশন আমরা সেই সেন্সে বললাম, আমরা ধরো কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি আর কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি মানে হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং কি হবে? রিডিউস হবে। তার মানে সরকার কম করে টাকা ধার করবে, গভর্নমেন্ট ডেফিসিট কমবে। ইয়েস অর নো? গভর্নমেন্ট স্পেন্ডিং কমা মানে সরকারের ডেফিসিটের পরিমাণ কমবে, তার মানে সরকার কম করে ধার করবে। সরকার যদি কম করে ধার করে, সরকারের ধারের পরিমাণ যদি কমে, তাহলে লোনেবল ফান্ড লোনের ডিমান্ড মার্কেটে কি হবে? লোনের ডিমান্ড কমবে। লোনের ডিমান্ড যদি কমে, ইন্টারেস্ট কি হবে? ইন্টারেস্ট কমবে। লোনের ডিমান্ড কমলে ইন্টারেস্ট কমবে। অন্যদিকে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, তার মানে আরবিআই যদি রেপো রেট বাড়িয়ে দেয়, যদি বাড়ায়, তাহলে আগের থেকে ব্যাংকগুলোকে অনেক বেশি সুদে টাকা আরবিআই এর কাছ থেকে টাকা ধার করতে হবে। ব্যাংকগুলো যদি বেশি সুদের হারে আরবিআই এর কাছ থেকে টাকা ধার করে, সেম মানি যখন মার্কেটে লোন দেবে, সে ব্যাংকের লোনের ইন্টারেস্ট, মার্কেটে রেট অফ ইন্টারেস্ট তখন কি হবে? বাড়বে। মার্কেটে রেট অফ ইন্টারেস্ট বাড়বে কার জন্য? না কন্ট্রাকশনারি মনিটারি পলিসির জন্য। বা আন্ডার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আরবিআই কি করবে? সিআরআর যদি ইনক্রিজ করে, এসএলআর যদি ইনক্রিজ করে, তার মানে ব্যাংকগুলোর কাছে আগের থেকে নগদ অর্থের যোগান কমে যাবে। নগদ অর্থের যোগান কমে যাওয়া মানে ব্যাংকগুলো আগের থেকে কম পরিমাণ লোন দিতে পারবে। ব্যাংক যদি কম পরিমাণ লোন দিতে পারে, তাহলে ব্যাংকের লোনের ইন্টারেস্টও স্বভাবতই কি হবে? বাড়াবে। তারা লোনের ইন্টারেস্ট বাড়বে। তার মানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট কি হচ্ছে? বাড়ছে। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট কমছে। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট কমছে, আর কন্ট্রাকশনারি মনিটারি পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট বাড়ছে। আলটিমেট অ্যাজ এ রেজাল্ট মার্কেট ইন্টারেস্ট মোরলেস কি থাকবে? স্টেবল থাকবে। মার্কেট ইন্টারেস্ট মোরলেস কি থাকবে? স্টেবল থাকবে। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি মানে আমি বলেছিলাম, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির এগেইনস্টে ইন্টারেস্ট কি হবে? কমবে। এক্সপানশনারি মনিটারি পলিসি মানে মার্কেটে মানি সাপ্লাই বাড়বে, অর্থের যোগান যদি বাড়ে, তার মানে ব্যাংকগুলোর কাছে যদি আগে থেকে নগদ অর্থের যোগান বৃদ্ধি পায়, বা ব্যাংকগুলো যদি আগে থেকে কম সুদের হারে আরবিআই এর কাছ থেকে টাকা ধার করতে পারে, তাহলে মার্কেটে রেট অফ ইন্টারেস্ট আন্ডার এক্সপানশনারি মনিটারি পলিসি, মার্কেটে রেট অফ ইন্টারেস্ট কি হবে? কমবে। তার মানে অ্যাজ এ রেজাল্ট মার্কেট রেট অফ ইন্টারেস্ট সেটাও কি হবে? কমবে। কন্ট্রাকশনারি মনিটারি
কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মানে কি হচ্ছে বলতো? ইন্টারেস্ট কি হবে? বাড়বে। বাড়বে। এক্সপানশনারি ফিসকাল পলিসি, এক্সপানশনারি ফিসকাল পলিসি তার মানে সরকার বেশি করে ব্যয় করবে। সরকার যদি বেশি করে ব্যয় করে তাহলে গভর্নমেন্ট ডেফিসিট বাড়বে, ফিসকাল ডেফিসিট বাড়বে। তার মানে সরকারের ধারের পরিমাণ মার্কেটে কি হবে? বাড়বে। সরকারের ধারের পরিমাণ বাড়বে। সরকার যদি আগে থেকে বেশি করে বড় করে মার্কেট থেকে, সরকার যদি বেশি করে বড় করে মার্কেট থেকে, তাহলে মার্কেটে লোনেবল ফান্ড সেটা কি হবে? তার সিঙ্কেজ দেখা দেবে, অভাব দেখা দেবে না? দেখা দেবে না। সরকার যদি মার্কেট থেকে বেশি করে টাকা ধার করতে, সরকার যদি বেশি করে টাকা ধার করে নেয় তাহলে মার্কেটে ফান্ডের কি হবে? একটা শর্টেজ দেখা দেবে, শর্টেজ দেখা দেবে। যার ফলে মার্কেটে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, মার্কেটে রেট অফ ইন্টারেস্ট কি হবে? বাড়বে। যার ফলে তো কি হয় বলতো? ক্রাউডিং আউট এফেক্ট তৈরি হয়ে যায়। সরকার যখন বেশি করে ধার করতে থাকে ইকোনমি থেকে, মার্কেট থেকে সরকার যখন বেশি করে ধার করতে থাকে, মার্কেটে কি হয়? ফান্ডের সিঙ্কেজ, শর্টেজ তৈরি হয়। যার ফলে কি হয় বলতো? ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায় শর্ট টার্মে, ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে। যার ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট ওই সময় কি হয়? ক্রাউডিং আউট হয়ে যায় মার্কেট থেকে। দুটো কারণে, আগে ইন্টারেস্ট বাড়ছে, দুই লোনেবল ফান্ডের অ্যাভেলেবিলিটিটা কমছে। তার মানে অ্যাজ এ রেজাল্ট দুটোর ফলে কি হচ্ছে? ইন্টারেস্ট বাড়ছে। তার মানে দুটোর ফলে কি হবে? মার্কেটে ইন্টারেস্ট বাড়বে। ইন্টারেস্ট যখন ইকোনমিতে বৃদ্ধি পায়, বিদেশি বিনিয়োগকারীরা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তারা ভারতবর্ষে ওই সময় বেশি করে টাকা ইনভেস্ট করবে না কম করে করবে? বিদেশি বিনিয়োগকারী যারা, তারা ওই সময় ভারতবর্ষে বেশি ইন্টারেস্টের আশাতে, বেশি ইনকামের আশাতে, কারণ ভারতবর্ষে এই সময় যদি আমি ব্যাংকে টাকা বিনিয়োগ করি, ব্যাংকে টাকা রাখি, আমি আগের থেকে ইন্টারেস্ট বেশি পাবো। তারপরে বেশি ইন্টারেস্টের আশায় ভারতবর্ষে ফরেন ইনভেস্টমেন্ট কি হবে? বাড়বে। ফরেন ইনভেস্টমেন্ট যদি বাড়ে, ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাওয়া মানে, তার মানে ফরেন কারেন্সির মার্কেটে ফরেন কারেন্সির সাপ্লাই বাড়বে। কিন্তু ফরেন কারেন্সি তো আমার দেশে লিগ্যাল টেন্ডার মানি নয়, সেটা কোন কারেন্সিতে কনভার্সন হবে? ইন্ডিয়ান রুপিতে কনভার্সন হবে। তার মানে ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাওয়া মানে মার্কেটে ইন্ডিয়ান রুপি, আইএনআর এর ডিমান্ড কি হবে? বাড়বে। আইএনআর এর ডিমান্ড বৃদ্ধি পাওয়া মানে আইএনআর এর প্রাইস তার মানে ভ্যালু কি হবে? বাড়বে। তার মানে ইন্ডিয়ান রুপি অ্যাজ এ রেজাল্ট, তার মানে আমরা কি বলতে পারি? ইন্ডিয়ান রুপি কি হবে? অ্যাপ্রিসিয়েট করবে। কোশ্চেনে তাই চেয়েছিল। তাহলে অ্যান্সার কি হচ্ছে? কারণ কোশ্চেনে ছিল যে হুইচ অফ দ্য ফলোইং পলিসিস হেল্প টু রেইজ ইন্টারেস্ট রেট unambiguously and thereby lead to appreciation of currency। তাহলে অ্যাজ পার অপশন অ্যান্সার কি হলো? ডি, দিল্লি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 4 কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট কারেক্ট? কার সম্বন্ধে? অ্যাবাউট repo rate. Not correct about repo rate. Not correct about repo rate. Not correct. কোশ্চেন গুলো বারবার বলেছি, তোমরা কোশ্চেনে দেখবে কি চেয়েছে, কারেক্ট না নন কারেক্ট, মানে ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে কিনা। ইনকারেক্ট স্টেটমেন্ট কিন্তু বারবার তোমাদের বলেছি, বিসিএস এ ইকোনমিক্সের কোশ্চেনগুলোতে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে ইনকারেক্ট স্টেটমেন্টই সাধারণত ফাইন্ড আউট করতে বলে ওরা। ঠিক আছে? রেপো রেটের সম্বন্ধে কোনটা ঠিক না? ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, তার মানে আমাদের দেশের আরবিআই, অন ওভারনাইট লোন। রাইট অর রং? রেপো রেট মানে কি? হ্যাঁ, ওভারনাইট মানে ডে টু ডে বেসিস,
ডে টু ডে বেসিস। তাহলে আমরা জানি রেপো রেট মানে দ্য রেট আন্ডার হুইচ আরবিআই lends money to the bank and primary dealers, banks by eligible entities on daily basis to meet their temporary liquidity mismatches against the collateral of government securities with buyback provision. তাই তো আরবিআই এর কাছে গভর্নমেন্ট সিকিউরিটি জমা রাখতে হবে, একটা নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট রেটে সেম গভর্নমেন্ট সিকিউরিটি আবার বাইব্যাক করতে হয় ব্যাংকগুলোকে। তার মানে স্টেটমেন্ট তো রাইট, বলছে সেন্ট্রাল ব্যাংক ওভারনাইট লোনের ওপর যে ইন্টারেস্ট চার্জ করে তাকে রেপো রেট বলে। রাইট, ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট পেড বাই দ্য কমার্শিয়াল ব্যাংক অন ওভারনাইট বরং এটা ঘুরিয়ে এটা আরবিআই চার্জ করে, লোনটা নেয় ব্যাংক, আরবিআই চার্জ করে, তারা লোনটা পে করে কে? ব্যাংকগুলো। তো ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট পেড বাই দ্য কমার্শিয়াল ব্যাংকস অন ওভারনাইট বরোয়িং। রাইট, ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট এগ্রিড আপন ইন দ্য লোন কন্ট্রাক্ট বিটুইন আ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক। রাইট অর রং? এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তার কারণ যখন লোন নেবে রেপো রেটের আন্ডারে এলিজিবল এন্টিটিজ বা ব্যাংকগুলো যখন আরবিআইয়ের কাছ থেকে লোন নেয় সেই সময় তার এগ্রিমেন্টটা হয় যে গভর্নমেন্ট সিকিউরিটি তুমি জমা রাখলে আমার কাছে, আরবিআইয়ের কাছে জমা রাখবে একটা প্রি ডিটারমাইন্ড ডেট অ্যান্ড রেট, সেম গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকগুলোকে কি করতে হয়? রিপারচেস করতে হয়, রিপারচেস করতে হয়। এবং কোন রেটে রিপারচেস করবে সেটাও কিন্তু কি হবে, সেটাও আরবিআই কি করে? এগ্রিমেন্টের সময় ঠিক করে দেয়। এবং এই ট্রানজাকশনে আরবিআই যে ইন্টারেস্টটা চার্জ করে সেটাকেই তো আমরা রেপো রেট বলি। তারপরে এই যে ইন্টারেস্ট রেট সেটাও তো আগে থেকে কি করা থাকে? ফিক্সড করা থাকে না? নেই, এ তো লোন নেওয়ার সময় ঠিক হয় না যে আমার লোনের ইন্টারেস্ট আজকে 5.5%, কারণ আমরা জানি রেপো রেট হচ্ছে অ্যাট প্রেজেন্ট 2.25%। তার মানে আর ব্যাংকগুলো যখনই লোন নেবে তখনই যে জানে যে ইন্টারেস্টটা আমার ক্ষেত্রে কি হচ্ছে ফিক্সড কত, সেটা 5.25%। তার মানে এটা তুমি সম্মত যে আমি এই ইন্টারেস্টেই আমি টাকাটা ধার করব ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে, ঠিক আছে? তার মানে এই স্টেটমেন্টটাও রাইট। ইট ইজ দ্য কস্ট অফ কোলাটারাল সিকিউরিটি। রেপো রেট লোনের এগেনস্টে আরবিআই যে ইন্টারেস্টটা চার্জ করে কখনো কোলাটারাল সিকিউরিটির কস্ট নয়, কিন্তু রেপো রেট। তোমাকে কোলাটারাল সিকিউরিটি কোলাটারাল রাখতেই হবে, তোমাকে সিকিউরিটি কোলাটারাল হিসাবে রাখতে তোমাকে হবেই। তুমি যদি ব্যাংকগুলো যদি সিকিউরিটি কোলাটারাল হিসাবে না রাখে তাহলে সে কখনো রেপো রেটের আন্ডারে আরবিআইয়ের কাছ থেকে কিন্তু ব্যাংকগুলো লোন পায় না। লোন পাবে কি? আলটিমেট রেপো রেট হচ্ছে বরোইং কস্ট। স্ট্রিক্টলি আমরা বলি রেপো রেট হচ্ছে কি? ব্যাংকগুলোর শর্ট টার্ম বরোইং কস্ট অর ওভারনাইট বরোইং কস্ট, নট the cost of collateral security। তাহলে आंसर নট বলেছে, তাহলে आंसर কি হলো? দিল্লি। Question number 5, the monetary policy in India uses which of the following tools? বলছে monetary policy in India uses which of the following tools? Bank rate, yes or no? Yes, monetary policy tool. Open market operation, monetary policy tool. Bank rate, repo rate, reverse repo rate, SDF, LAP, MSF, open market operation, all are the monetary policy tool. Public debt, সরকারি ঋণ, এটা কি? ফিসকাল টুল গো, ফিসকাল পলিসির ইনস্ট্রুমেন্ট। এগুলো যেমন মানিটারি পলিসির ইনস্ট্রুমেন্ট, পাবলিক ডেট হচ্ছে কি? ফিসকাল পলিসির ইনস্ট্রুমেন্ট, ফিসকাল টুল। ফিসকাল পলিসি মানে গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার প্রোগ্রাম। ফিসকাল পলিসি মিনস গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার প্রোগ্রাম। তাহলে পাবলিক ডেট is a fiscal tool, public revenue is also fiscal tool। এখানে বলেছে যে মানিটারি পলিসি টুল। তো
তাহলে কোন দুটো অ্যান্সার হচ্ছে 1 and 2? দেখি অপশন এবার কোথায় আছে 1 and 2 অনলি? অপশন এ, 1 and 2 অনলি, অপশন এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, which of the following factors could potentially contribute to stagflation in the Indian economy? ভালো কোশ্চেন। could potentially contribute to stagflation in the Indian economy বলে চারটে ফ্যাক্টরস বলা আছে। কোনগুলো হচ্ছে স্ট্যাগফ্লেশনের কে পোটেনশিয়ালি কন্ট্রিবিউট করে স্ট্যাগফ্লেশনকে, সেটা তোমাকে এখান থেকে দেখে বলতে হবে। নাম্বার ওয়ানে কি আছে? হাই ইনফ্লেশনারি মেজার্স, high inflationary pressures due to increased government spending। কি হবে নিজেরা লজিক দাও। high inflationary pressures due to increased government spending, বলো। ওই চান্স আছে বলে হবে না, তাহলে নাও থাকতে পারে, চান্স আছে বলছো মানে তুমি শিওর নাও, শিওর না থাকলে আনসার করতে যাবে না, ভুল হয়ে যেতে পারে বাবা, ভুলেরও দাম আছে। -0.33 হয়ে যাওয়া মানে ওটা দিয়ে অনেকটা পিছিয়ে যাবো আমি। হাই ইনফ্লেশনারি প্রেসার ডিউ টু ইনক্রিজড গভর্নমেন্ট স্পেন্ডিং। আচ্ছা, ইনক্রিজড গভর্নমেন্ট স্পেন্ডিং যদি হয় তাহলে মার্কেটে এক্সট্রা মানি পাম্প হবে, ইয়েস অর নো? সরকারের যদি গভর্নমেন্ট স্পেন্ডিং যদি ইনক্রিজড হয় তারপরে মার্কেটে এক্সট্রা মানি পাম্প হবে, ইয়েস। তার মানে মার্কেটে মানি সাপ্লাই বাড়ছে, তাহলে এক্সট্রা মানি স্পেন্ডিং এর জন্য মার্কেটে কি হবে? মানি সাপ্লাই বাড়বে। মানি সাপ্লাই বৃদ্ধি পাওয়া মানে আমরা সহজেই জানি, আমরা এগ্রিগেট ডিমান্ড বাড়বে। ইকোনমিতে যদি সাপ্লাই বটল নেক্স থাকে, স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট যদি থাকে, তার মানে সাপ্লাই কি হচ্ছে? সাপ্লাই যদি বটল নেকের জন্য, স্ট্রাকচারাল বটল নেকের জন্য সাপ্লাই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিমান্ড বৃদ্ধি পাওয়ার জন্য প্রাইস লেভেল কি হবে? প্রাইস লেভেল বাড়বে। তার মানে ইকোনমিতে কি হচ্ছে? ডিমান্ড পুল ইনফ্লেশন তৈরি হচ্ছে। ইকোনমিতে কি হবে? ডিমান্ড পুল ইনফ্লেশন, তাই তো। প্রোডাকশন বাড়ছে না, দেশে প্রোডাকশন বাড়ছে না, কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে, ইকোনমিতে ইনফ্লেশন দেখা দিচ্ছে। তার মানে ইকোনমিক গ্রোথ রেট, ইকোনমিক রিয়েল প্রোডাকশন যদি না বৃদ্ধি পায়, সেটা যদি সেম মোরলে যদি স্ট্যাগনেন্ট হয়, ইনফ্লেশন যদি বৃদ্ধি পায়, তার মানে কি হবে? ইকোনমিতে স্ট্যাগফ্লেশন হবে, ইয়েস অর নো? স্ট্যাগফ্লেশন ইজ আ কম্বিনেশন অফ স্ট্যাগনেশন এন্ড ইনফ্লেশন। স্ট্যাগফ্লেশন ইজ আ কম্বিনেশন অফ স্ট্যাগনেশন এন্ড ইনফ্লেশন। স্ট্যাগনেশন মানে রিয়েল প্রোডাকশন যা ছিল মোরলে সেম, বাড়ছে না, কিন্তু ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে, মানে রিসেশন এন্ড হাই ইনফ্লেশন। তার মানে নাম্বার 1 স্টেটমেন্ট রাইট। নাম্বার 2, ডিক্লাইন ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড স্লাগিশ ইকোনমিক গ্রোথ, এটা সহজ স্টেটমেন্ট, বলো। আরে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি কমে তার মানে ইকোনমি কি হবে? ডাউন টার্ন হবে, ইয়েস অর নো? ডাউন টার্ন হবে, তো ইকোনমি ডাউন টার্ন হবে। তার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমার জন্য দেশে আনএমপ্লয়মেন্ট কি হবে? আনএমপ্লয়মেন্ট বাড়বে। রিসেশন মানে তো স্ট্যাগনেশন, মানে স্ট্যাগফ্লেশন মানে তো রিসেশন এন্ড হাই আনএমপ্লয়মেন্ট, or recession and high inflation।
তাহলে যদি ইকোনমিক গ্রোথের স্লাগিশনেস হয়, স্লাগিশনেস অফ ইকোনমিক গ্রোথ মানে দেশের উৎপাদন বাড়ছে না, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমছে, তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়বে, তার মানে লিডস টু স্ট্যাগফ্লেশন। দুটোর বলে ইকোনমিতে কি হবে? স্ট্যাগফ্লেশন হবে, রাইট। ডিক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড কনজিউমার স্পেন্ডিং, বলো। ডিক্রিজ ইন, ইয়েস, এগ্রিগেট ডিমান্ড কমছে, তার মানে এগ্রিগেট ডিমান্ড কমার জন্য প্রোডাকশন কমছে, প্রোডাকশন যদি কন্টিনিউয়াসলি স্লোয়ার ডাউন হয়, এবং কনজিউমার স্পেন্ডিং, ডিমান্ড কমছে, কনজিউমার স্পেন্ডিং কমছে, সরকারি ব্যয় কমা মানে উপভোক্তা মানে কনজিউমারের ব্যয় যদি কমে, তার মানে কনজিউমার আয় কমছে, তার ব্যয় কমছে, তার মানে ইকোনমিতে ডিমান্ড কমছে। তাহলে এগ্রিগেট ডিমান্ড যদি কমে, তাহলে প্রোডাকশন, ইকোনমিতে প্রোডাকশন, ওভারঅল প্রোডাকশন লেভেল কি হবে? ওভারঅল প্রোডাকশন কি হবে? কন্টিনিউয়াসলি স্লোয়ার ডাউন হবে। প্রোডাকশন যদি কন্টিনিউয়াসলি স্লোয়ার ডাউন হয়, তার মানে দেশে আনএমপ্লয়মেন্ট যেমন বাড়বে, আবার ইকোনমিক গ্রোথ রেটও নেগেটিভ হবে, তার মানে রিসেশনও ক্রিয়েট হবে। তার মানে ইকোনমিতে কি হবে? কন্ট্রিবিউট টু স্ট্যাগফ্লেশন। দিস পলিসিস, দিস ফ্যাক্টরস contributes to stagflation. Appreciation of the domestic currency leading to reduction of export competitiveness. Appreciation of the domestic currency, yes, বলছে ইন্ডিয়ান রুপি যদি অ্যাপ্রিসিয়েট করে, ইন্ডিয়ান রুপি যদি অ্যাপ্রিসিয়েট করে, ধরো আগে $1 ইকুয়ালস টু কত ছিল? ₹80। এখন ইন্ডিয়ান রুপি অ্যাপ্রিসিয়েট করা মানে $1 ইকুয়ালস টু কত হবে? সে ₹75। যেটা 80 টাকা ছিল সেটা কত হবে? 75 টাকা। কারণ ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু বাড়ছে। ভ্যালু বাড়া মানে সেম $1 পারচেস করার জন্য আগে যে পরিমাণ ইন্ডিয়ান রুপি আমি পে করতে হতো আমাকে, এখন সেম ডলার পারচেস করার জন্য আমি কম করে ইন্ডিয়ান রুপি পে করব। যখন $1 সমান 80 টাকা ছিল, তখন আমরা কোনো একটা কমোডিটি এক্সপোর্ট করতাম ইন্টারন্যাশনাল মার্কেটে, এক্সপোর্টেড কমোডিটি তার প্রাইস কত ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে? সে $1। ভাই তো পণ্যের দাম বিদেশের বাজারে কত ছিল আগে? $1। সেম কমোডিটি আমরা এখন এক্সপোর্ট করি, তাহলে সেম কমোডিটির এখন ফরেন মার্কেটে দাম কত হবে? এখন ফরেন মার্কেটে দাম কত হবে? ইন্ডিয়ান রুপি যদি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে ফরেন মার্কেটে ইন্ডিয়ান পণ্যের, ভারতীয় পণ্যের মানে এক্সপোর্টের গুডসের প্রাইস কি হবে? এক্সপোর্টের গুডসের প্রাইস কি হবে? কারণ এখন 75 টাকা সমান $1, আগে এটা কত ছিল? 80 টাকা, তার মানে এখন সেটা কত হবে? 80 ডিভাইডেড বাই 75, তার মানে সমান গ্রেটার দেন $1, ইয়েস অর নো? ইন্ডিয়ান রুপি অ্যাপ্রিসিয়েট করা মানে সেম এক্সপোর্টের গুডসের প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে, সেম কমোডিটি প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে কি হবে? বাড়বে, মোর দেন $1 হয়ে যাচ্ছে। প্রাইস বৃদ্ধি পাওয়া মানে ডিমান্ড কি হবে? কমবে। ডিমান্ড যদি কমে, প্রাইস বৃদ্ধি পাওয়া মানে আমাদের বিদেশের বাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা কমছে, তারপরে আমার দেশের দ্রব্যের ডিমান্ড কমবে, তার মানে এক্সপোর্ট কমবে। এক্সপোর্ট কমা মানে যেগুলো ডোমেস্টিক মার্কেটে যে এক্সপোর্টেড গুডসের ডিমান্ড যখন কমবে, তার মানে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যেখানে মূলত আমরা কি করি দেখি, আমরা এক্সপোর্টেড গুডস, এক্সপোর্ট যে দ্রব্যগুলো আমরা রপ্তানি করি সেগুলোই উৎপাদন হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো, তার প্রোডাকশন কি হবে? কমবে, ইয়েস অর নো? এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো প্রোডাকশন কমাতে বাধ্য থাকবে। প্রোডাকশন কমানো মানে ইকোনমিক গ্রোথ কি হবে? স্লোয়িং ডাউন হবে। নট অনলি দ্যাট, প্রোডাকশন কমা মানে দেশে আনএমপ্লয়মেন্ট কি হবে? বাড়বে।
লিডিং টু জব লসেস, তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়বে, তার মানে দিস ফ্যাক্টরস আমরা বলতে পারি ডিরেক্টলি পুশেস দ্য ইকোনমি ইনটু স্ট্যাগফ্লেশন, ইয়েস অর নো? তাহলে চারটে ফ্যাক্টরসই হচ্ছে রাইট। চারটে ফ্যাক্টরস could lead to stagflation in the Indian economy. So answer 1, 2, 3 and 4. Next, question number 7. Consider the statements regarding weightage in wholesale price index. Weightage in the wholesale price index বলছে which one correct? Which one correct? তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন অপশন কি আছে, ফুয়েল এন্ড পাওয়ার হ্যাভ হাইয়ার ওয়েটেজ ইন WPI দেন প্রাইমারি আর্টিকেলস। WPI আমরা জানি নিউ বেস ইয়ার, WPI এর নিউ বেস ইয়ার হচ্ছে কত? WPI এর নিউ বেস ইয়ার কত? 2022-23। আগে 11-12 ছিল, বর্তমানে 2022-23 জুন 2026 হয়েছে। জুন 2026 বেস ইয়ার চেঞ্জ হয়ে 2022-23 হয়েছে। সেখানে প্রাইমারি আর্টিকেলসের ওয়েটেজ দেওয়া আছে 22.757 মানে আমি করেছিলাম সেটা কত? প্রাইমারি আর্টিকেলসের ওয়েটেজ WPI তে প্রাইমারি আর্টিকেলসের ওয়েটেজ কত? কারণ আমরা জানি WPI তে অল কমোডিটিজ, সমস্ত কমোডিটিগুলোকে চারটে মেজর গ্রুপে ভাগ করা থাকে। চারটে মেজর গ্রুপ, একটা হচ্ছে প্রাইমারি আর্টিকেল, ফুয়েল এন্ড পাওয়ার, তিনটে মেজর গ্রুপ, প্রাইমারি আর্টিকেল, ফুয়েল এন্ড পাওয়ার আর হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোডাক্টস। এবার প্রাইমারি আর্টিকেলসের মধ্যে কিছু ফুড আইটেম থাকে আর ম্যানুফ্যাকচার প্রোডাক্টের মধ্যে কিছু ফুড আইটেম থাকে। সেই ফুড আইটেমগুলোর যদি ওয়েটেজ আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? ওয়েটেজ অফ ফুড ইন্ডেক্স পাই। যাই হোক, তাই প্রাইমারি আর্টিকেলসের ওয়েটেজ কত? 22.76%। সেখানে ফুয়েল এন্ড পাওয়ারের ওয়েটেজ দেওয়া আছে কত? 14.14%। 14.11433। 14.11433, তারপরে 14.11%। আর ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ওয়েটেজ আমরা যদি হাইয়েস্ট ওয়েটেজ ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ওয়েটেজ কত দেওয়া আছে না? 63.13%। 63.13%, এটাগুলো একটু আপডেট করে রাখবে। 63.13% ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ওয়েটেজ অ্যাজ নিউ বেস ইয়ার 2022-23। তিনটে মেজর গ্রুপ, প্রাইমারি আর্টিকেলস, ফুয়েল এন্ড পাওয়ার, ম্যানুফ্যাকচার প্রোডাক্টস। প্রাইমারি আর্টিকেলসের ওয়েটেজ 22.76, ফুয়েল এন্ড পাওয়ার 14.11%, ম্যানুফ্যাকচার প্রোডাক্টস 63.13%। এবার আমি যদি প্রাইমারি আর্টিকেলসের ফুড আইটেম আর ম্যানুফ্যাকচার প্রোডাক্টের যদি ফুড আইটেম, এই ফুড আইটেমগুলোর ওয়েটেজ যদি আমি যোগ করি তাহলে আমি লিখে রাখতে পারি অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে যে ইন WPI তে ফুড ইন্ডেক্সের ওয়েটেজ কত?
না 24.998, তার মানে অ্যারাউন্ড আমরা কত বলবো গো, অ্যারাউন্ড 25%, অ্যারাউন্ড 25%। তাহলে বলো তো কোন স্টেটমেন্টগুলো এবার ঠিক? কারেক্ট বলেছে তো, বলছে ফুয়েল এন্ড পাওয়ার হ্যাভ দ্য হাইয়ার ওয়েটেজ ইন ডব্লিউপিআই দ্যান প্রাইমারি আর্টিকেল, ঠিক না? রং, রং তো। Weightage of manufactured products in WPI is higher than fuel and power. ঠিক। তাহলে অ্যান্সার দেখি আমি, কোনটা অ্যান্সার হবে তাহলে? টু অনলি, বোম্বে। এবং সিপিআইরও চেঞ্জ, আমি তো বলেছি ডেটা আপডেট করাবো তোমাদের। সিপিআইতে আবার নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হচ্ছে কিন্তু, ট্রায়াল বেসিস, কারণ ডব্লিউপিআই তো থাকবে না ভারতবর্ষে। পিপিপিআই, ডব্লিউপিআই আপডেট করতে হলে পিপিপিআই প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কনসেপ্ট ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছে, এবং আগামী 5 বছর পর, 5 বছর পর্যন্ত এটা চলবে। পিপিআইটা ট্রায়াল বেসিসে বেরোবে, 5 বছর পর কিন্তু সেটা পুরোপুরি ডব্লিউপিআইকে রিপ্লেস করবে অ্যাজ আ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেজার্স হিসাবে। যাই হোক, সেটা পরের প্রশ্ন, সেটা করাবো যখন আপডেট যখন করাবো। সিপিআই ডব্লিউপিআই নিউ বেস ইয়ার, সিপিআইরও চেঞ্জ হয়েছে, তার ওয়েটেজ গুলো চেঞ্জ হয়েছে, সেটাও ক্লাসে আপডেট করে দেওয়া হবে তোমাদের, কোনো টেনশন নেই। যেটা বিসিএস এর জন্য লাগবে, যে ডেটাগুলো প্রয়োজন, সবই ক্লাসে আমি আপডেট করাবো। এই প্রসঙ্গে আমি বলে দিই যে ডব্লিউপিআই তে ইনফ্লেশন ভারতবর্ষে পাবলিশ করে, কম্পাইল এন্ড পাবলিশ করে কে বলতো? ডব্লিউপিআই রিপোর্ট পাবলিশ করে কে? ডব্লিউপিআই ইনফ্লেশন ইকোনমিক অ্যাডভাইসার, মনে রাখবে, ইকোনমিক অ্যাডভাইসার। সিপিআই পাবলিশ করে এনএসও, ডব্লিউপিআই তে ইনফ্লেশন রিপোর্ট পাবলিশ করে কে? ইকোনমিক অ্যাডভাইসার, ইকোনমিক অ্যাডভাইসার। এবং কোন মিনিস্ট্রির আসলে সেটা? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং ডব্লিউপিআই এর মধ্যে ডব্লিউপিআই কনসিডারস অনলি গুডস নট সার্ভিসেস। ডব্লিউপিআই কোনো সার্ভিস কনসিডার করা হয় না ডব্লিউপিআই এর মধ্যে, শুধু সার্ভিস কনসিডার করা হয়। হ্যাঁ, হয়ে গেল আমাদের। তাহলে নেক্সট কোয়েশ্চেন, question number 8. Which of the following statements is oblique are correct? Which of the following statements is oblique are correct? GDP deflator captures the average price of an unchanging basket of commodities that constitutes the GDP. ঠিক না ভুল? Anyone? সৃজনী, প্রিয়াঙ্কা, সায়ক। GDP deflator captures the average price of an unchanging basket of commodities that constitutes GDP. বলো কোথায় ভুল আছে বলো তো? হ্যাঁ, জিডিপি আসলে তো ঠিক আছে তো, বলে জিডিপি ডিপ্লেটার ক্যাপচার্স দ্য অ্যাভারেজ প্রাইস অফ আনচেঞ্জিং বাস্কেট অফ কমোডিটিজ। জিডিপি ডিপ্লেটার মানে কি? জিডিপি ডিপ্লেটার মানে হচ্ছে কি না, নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি, তাই তো, ইনটু 100। ধরো জিডিপি ডিপ্লেটার বেরোলো 110, জিডিপি ডিপ্লেটার 110, তার মানে আমরা বলতে পারি বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারে প্রাইস লেভেল, দেশে প্রাইস লেভেল বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 10%। তাই তো, ডিপ্লেটার অলওয়েজ শোজ দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল অ্যাজ কম্পেয়ার টু বেস ইয়ার। ঠিক আছে, এখানে বলছে জিডিপি ডিপ্লেটার ক্যাপচার্স দ্য অ্যাভারেজ প্রাইস অফ অ্যান আনচেঞ্জিং বাস্কেট অফ কমোডিটিস। জিডিপির মধ্যে যখন দেশে জিডিপি ক্যালকুলেট করা হয়, দেশের মধ্যে যখন জিডিপি ক্যালকুলেট হয়, আমার দেশে জিডিপি যখন ক্যালকুলেট হয়, তখন সেই জিডিপির মধ্যে বাস্কেট অফ আইটেম, দেশের মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হয়, সেটা কি ফিক্সড থাকে না চেঞ্জ হয়?
ফিক্স থাকে, unchanging baskets, unchanging baskets. GDP is the money value of aggregate production. তার মানে GDP money value of aggregate production produced within the country in a given year. তবে money value of aggregate production of goods and services, production of goods and services, সেখানে goods and service কি লিমিট করা আছে যে জিডিপি ক্যালকুলেশনের সময় টোটাল এত আইটেম কনসিডার করা হবে, এর বাইরে কোনো আইটেম কনসিডার করা হবে না, বলা আছে? সেটা সিপিআই ডব্লিউপিআই এর ক্ষেত্রে বলা থাকে, সেখানে বাস্কেট অফ আইটেম ফিক্স থাকে, কিন্তু জিডিপির ক্ষেত্রে তো বাস্কেট অফ আইটেম ফিক্স না। দেশের মধ্যে এক বছরে যা গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন হবে তার এগ্রিগেট মানি ভ্যালু হচ্ছে জিডিপি। তার মানে আনচেঞ্জিং বাস্কেট অফ কমোডিটিস, এই টার্মটা থাকার জন্যই স্টেটমেন্টটা কি হয়ে গেছে বলতো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। জিডিপির মধ্যে দেশের মধ্যে এন্টায়ার যা সমগ্র যা মোট যা গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন হয় তার মানি ভ্যালু জিডিপির মধ্যে ক্যালকুলেট হয়, এন্টায়ার গুডস এন্ড সার্ভিসেস। সেখানে গুডস এন্ড সার্ভিস কখনো ফিক্সড করা থাকে না, লিমিট করা নেই, তার মানে আনচেঞ্জিং নয়, স্টেটমেন্টটা ভুল। নাম্বার 2, জিডিপি ডিফ্লেটর can be used to measure the real GDP of the economy but not the inflation rate. GDP deflator can be used to measure real GDP. Yes, GDP deflator থেকে আমরা রিয়েল জিডিপি মেজার করতেই পারি ফর্মুলা দেখে। তার মানে জিডিপি নট ইনফ্লেশন রেট। আর যে জিডিপি ডিফ্লেটার যা বেরোবে, এই যে আমি অ্যাজ পার এক্সাম্পল আমার জিডিপি ডিফ্লেটার বেরোলো ধরো 110, তা জিডিপি ডিফ্লেটার যা বেরোয় সেখান থেকে আমরা 100 মাইনাস করি, 100 মাইনাস করতে হয়, তার কারণ বেস ইয়ার জিডিপি ডিফ্লেটার অলওয়েজ টেকেন এজ 100, বেস ইয়ার জিডিপি ডিফ্লেটার অলওয়েজ টেকেন এজ 100। যদি 100 মাইনাস করি, 100 মাইনাস করলে আমি কি বলেছিলাম তাহলে দেশে ইনফ্লেশন কত? 10%, প্রাইস লেভেলে বৃদ্ধি পেয়েছে কত? 10%। কোন ইয়ার রেসপেক্টে? বেস ইয়ারের রেসপেক্টে। হ্যাঁ, এবার যদি জিডিপি ডিফ্লেটার যদি 95 বেরোয়, তার মানে আমি এখান থেকে 100 মাইনাস করব, তার মানে ইকোনমিতে কি হবে? -5, তার মানে প্রাইস লেভেল ডিক্রিজ বাই 5%, প্রাইস লেভেল ডিক্রিজ বাই 5%। তার মানে সেই জন্য আমি বলি ডিফ্লেটার অলওয়েজ শোজ দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল। তার মানে ডিফ্লেশন আছে, আমরা ইনফ্লেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফ্লেশন দুটোই কি করতে পারি? মেজার করতে পারি। তারপরে বাট নট ইনফ্লেশন, এই নট ইনফ্লেশন এই টার্মটা নট কতটা থাকার জন্য স্টেটমেন্টটা ভুল হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হলো? নাইদার 1 নট 2, নাইদার 1 নট 2, নট 2। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এটা কি হয়ে গেল? কোশ্চেন একই কোশ্চেন চলে এলো কি করে? কোশ্চেন নাম্বার 9টা আবার কোথায় চলে গেল? ধর বাবা, তো একই কোশ্চেন এসে গেল। ও বাবা, নাম্বারিংটা ভুল আছে এদের। ঠিক আছে, আচ্ছা হোক। কোশ্চেন নাম্বার 9 অলরেডি ডিসকাসড, কোশ্চেন নাম্বার 9 অলরেডি ডিসকাসড। অ্যান্সার হচ্ছে বোম্বে, তাই তো? অনলি 2। কোশ্চেন নাম্বার 10, question number 10, bring out the only incorrect statement, only incorrect statement, only incorrect statement। বলো কি হবে? বলছে রিভার্স রেপো অপারেশন বাই আরবিআই aims at injecting or increasing liquidity। আরে বাবা, রিভার্স রেপো মানে যে রেটে ব্যাংকগুলো তার এক্সেস ফান্ড আরবিআই এর কাছে জমা রাখে এগেইনস্ট দ্য কোলাটারাল অফ জি সিকিউরিটি। তার মানে আরবিআই ব্যাংকগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি সেল করবে। রেপোর উল্টো তো রিভার্স রেপো।
রিভার্স রেপোতে ব্যাংকগুলো কি করে, আরবিআই এর কাছ থেকে লোন নেয়। কিভাবে নেয় না, ব্যাংকগুলো আরবিআই কে গভর্নমেন্ট সিকিউরিটি সেল করলো, ব্যাংকগুলো আরবিআই কে গভর্নমেন্ট সিকিউরিটি সেল করলো, তার মানে আরবিআই এর কাছে জমা রাখলো, তার এগেস্টে আরবিআই এর কাছে ওভারনাইট বেসিস লোন নেয়। রেপো মানে এক কথায় আমরা বলি শর্ট টার্ম লেন্ডিং রেট আরবিআই এর। তাহলে রেপো রেট হচ্ছে শর্ট টার্ম লেন্ডিং রেট, লোন দেওয়া মানে মার্কেটে মানি কি হবে, মার্কেটে লোন দেওয়া মানে মার্কেটে মানি অ্যাজ পার ডেফিনেশন লোন দেওয়া মানে মার্কেটে মানি কি হবে, ইনজেক্ট হবে। তার মানে আমরা বলতে পারি রেপো অপারেশন মিন্স, রেপো মিন্স ইনজেকশন অফ মানি। তাহলে রিভার্স রেপো মানে যে রেটে আরবিআই ব্যাংকগুলোর কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি, যে রেটে আরবিআই ব্যাংকগুলোর কাছ থেকে ডে টু ডে বেসিস বা শর্ট টার্ম লোন নেয়, আরবিআই রেপো রেটে আরবিআই লোন দেয়, রিভার্স রেপো রেটে আরবিআই লোন নেবে। আরবিআই এবার গভর্নমেন্ট সিকিউরিটি সেল করবে কাকে, ব্যাংকগুলোকে। আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি সেল করছে ব্যাংকে, তার এগেন্স্টে ব্যাংকের কাছ থেকে টাকা ধার করছে। অ্যাকচুয়ালি তো আরবিআই তো ধার করে না, আরবিআই কি করে, ব্যাংকের কাছ থেকে এক্সেস ফান্ড নিজের কাছে কি করে অ্যাবজর্ব করে নেয় বাই সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিজ, বাই সেলিং সিকিউরিটিজ। তার মানে আরবিআই যেহেতু ফান্ড অ্যাবজর্ব করছে, সেই জন্য রিভার্স রেপো মিন্স কি বলতে পারি আমরা, কি হবে, অ্যাবজর্বিং মানি। তার মানে এখানে ইনজেক্টিং বলেছে, তো প্রথম স্টেটমেন্টটাই তো ইনকারেক্ট। HDR refers to special drawing right, IMF এর কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি। HDR special drawing right, rupee appreciation results increase in import, yes, কারণ রুপি যদি অ্যাপ্রিসিয়েট করে, আগে ওই যে বলেছিলাম $1 সমান ছিল 80 টাকা, রুপি অ্যাপ্রিসিয়েট করেছে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু এখন 75। আগে ধরো আমরা যে দ্রব্য আগে বিদেশ থেকে আমদানি করতাম, ইন্টারন্যাশনাল মার্কেটে তার প্রাইস ছিল ধরে নাও $1, ইম্পোর্টের কস্ট আগে কত ছিল, $1। তাহলে ইন্ডিয়ান রুপিতে ইম্পোর্টের কস্ট আগে কত ছিল, তাহলে 80 টাকা। সেম কমোডিটি আমরা এখন ইম্পোর্ট করি ইন্টারন্যাশনাল মার্কেটে, সেম প্রাইস, ইন্টারন্যাশনাল মার্কেটে সেম প্রাইস, $1 আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি $1 প্রাইস থাকে, তাহলে ইন্ডিয়ান রুপিতে বর্তমানে ইম্পোর্টের কস্ট কি হবে, কমবে না বাড়বে? ইন্ডিয়ান রুপিতে আগে যেখানে ইম্পোর্টের কস্ট ছিল 80 টাকা 1 ইউনিটের জন্য, ইন্ডিয়ান রুপি অ্যাপ্রিসিয়েট করার ফলে সেম ইন্ডিয়ান রুপিতে ইম্পোর্টের কস্ট কমে কত হলো, 75 টাকা। ইম্পোর্টের কস্ট যদি কমে, তাহলে ইম্পোর্ট বাড়বে না কমবে? বেশি করে ইম্পোর্ট হবে, তার মানে ইম্পোর্ট বাড়বে, তার মানে এটাও রাইট স্টেটমেন্ট। ইনক্রিজ ইন ইনফ্লেশন রেট লিডস টু ডিক্লিন ইন রিয়েল ইন্টারেস্ট। রিয়েল ইন্টারেস্ট সমান নমিনাল ইন্টারেস্ট মাইনাস রেট, ইনফ্লেশন রেট বা রেট অফ ইনফ্লেশন, তাহলে ইনফ্লেশন যদি বাড়ে, ধরো নমিনাল ইন্টারেস্ট আগে ছিল 7%, এখনো 7% আছে। ইনফ্লেশন রেট যদি বৃদ্ধি পায়, ধরো আগে ইনফ্লেশন ছিল 2.5%, এখন ইনফ্লেশন বেড়ে হলো 3%। তার মানে রিয়েল ইন্টারেস্ট আগে ছিল 7 মাইনাস 2.5, তারপরে 4.5 ছিল রিয়েল ইন্টারেস্ট, এখন রিয়েল ইন্টারেস্ট কমে 4.5 থেকে কমে কত হলো 4%। তার মানে ইনফ্লেশন যদি ইনফ্লেশন রেট অফ ইনফ্লেশন যদি ইনক্রিজ করে, রিয়েল ইন্টারেস্ট কি হবে, ডিক্লাইন করবে, রাইট স্টেটমেন্ট। তাহলে নট বলেছে, তাহলে অ্যান্সার কি হলো, 1। অ্যান্সার কি হলো 1।
ঠিক আছে, এই তো অপশন টপশন মনে হয় নেই মনে হয়, বুঝলে। তাহলে ওখানে অ্যান্সার অ্যাকচুয়াল কি হলো, অ্যান্সারটাও কি হলো আমাদের, এক মিনিট, অ্যান্সার কি হলো, যেটা ধরে নাও যদি এ 1 2 3 4 থাকে তাহলে নট কারেক্ট বলেছে, অ্যান্সার কি হবে, অনলি 4 কোথায় আছে আমাকে দেখতে হবে, অনলি 4, অনলি 4। যদি এটা কর্ণাটক পিএসসি হতো, কর্ণাটক পিএসসি হতো তাহলে নাম্বারিংটা এভাবে হতো, ওদের এবিসিডি হয় না, ওরা কোশ্চেন দেয় 1 2 3 4, তখন অ্যান্সার কি হতো, 4 হতো। আর যদি এবিসিডি দেওয়া থাকতো এ বি সি ডি তাহলে অ্যান্সার কি হতো, ডি। আর যদি 1 2 3 নাম্বারিং করা থাকে, 1 2 3 এভাবে নাম্বারিং থাকে, তখন আমাকে কোড ইউজ করতে হবে অ্যান্সারের জন্য, কোড ইউজ করব। তাহলে আমি কোন কোডটা তখন দেখব, যে কোডে কোনটা আছে, 4 অনলি আছে, সেটা অ্যান্সার করব। সরি 4 বলছি, ইনকারেক্ট বলেছে, তার মানে 1 অনলি, যে কোডে আমি কি দেখব 1 অনলি আছে, যে কোডে কি থাকবে 1 অনলি, 1 অনলি, সেটাই হচ্ছে অ্যান্সার, সেটাই অ্যান্সার। আর যদি 1 2 3 4 থাকে তাহলে 1 রাইট হচ্ছে অ্যান্সার, কোনটা হবে, যেহেতু ইনকারেক্ট বলেছে অ্যান্সার হচ্ছে আমার কি হবে না 1। আর যদি এবিসিডি থাকে তাহলে অ্যান্সার হবে এ, কারণ কোশ্চেন হচ্ছে নট কারেক্ট, ইনফারেন্ট নট কারেক্ট মানে ইনকারেক্ট স্টেটমেন্ট ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে যে ডব্লিউবিসিএস এর জন্য আমি কয়েকটা মানে 10খানা কোশ্চেন সেট করেছি, একটু ইম্পর্টেন্ট দেখে 10খানা কোশ্চেন আমি সেট করেছিলাম যাতে আমরা লজিকটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। এবং দেখো এখন বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনটা দেওয়া আছে এবং এগুলো সব পিওয়াই কিউ, কিন্তু দেখো কত সুন্দর সুন্দর কোশ্চেনগুলো দেখেছো, লজিক তোমাকে অ্যাপ্লাই করতে, সাধারণ লজিক অ্যাপ্লাই করতে হবে, অ্যান্সার দিতে হবে। আমরা এভাবে তোমাদের কাছে আরো কিছু পিওয়াই কিউ আমি নিয়ে আসবো, যে পিওয়াই কিউতে তোমরা দেখো সহজ পিওয়াই কিউ আমি সেগুলো এখানে করিয়ে তো আমার কিছু লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই। যে আরবিআই কবে ন্যাশনালাইজ হয়েছে, আরবিআই কবে সেট আপ হয়েছে, এগুলো করিয়ে আমার সময় নষ্ট করে কখনো লাভ নেই। পরীক্ষায় আসে ঠিক আছে, এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, আমি সেই কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলোতে একটু কি করবো আমরা লজিক অ্যাপ্লাই করবো হালকা কম ভাবে, খুব বেশি বোঝার দরকার নেই, তো কম জানলেই হবে। ইকোনমিক্স লজিক অ্যাপ্লাই করে যেটা সহজে আমরা সাধারণ লজিক অ্যাপ্লাই করে যাতে আমরা অ্যান্সারগুলো করতে পারি। এবং আমার পিওয়াই কিউ মানে সেটা বিসিএস থেকে কিছু থাকবে, ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস থেকে কিছু থাকবে, এনডিসি থেকে এনডিএ বা সিডিএস বা আদার স্টেট সিভিল সার্ভিসের কোশ্চেনও থাকবে। ঠিক আছে, এটা গেল পিওয়াই কিউ কমপ্লিট হলো আমাদের। নেক্সট আবার পরবর্তীকালে আমরা এর নিয়ে আসবো আমরা তোমার হচ্ছে